কৃত্রিম উপগ্রহের ইতিবৃত্ত। কৃত্রিম উপগ্রহ কি? আমরা সকলেই জানি চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, যা একটি উপগ্রহ হিসেবে পরিচিত। তেমনি কোনো গ্রহকে কোনো বস্তু একটি নির্দিষ্ট পর্যায়কালে মেনে প্রদক্ষিণ করলে তাকে আমরা উপগ্রহ হিসেবে চিনি। এই উপগ্রহ আবার দুই ধরনের হয়ে থাকে, যার একটি হলো মানুষের তৈরি কিংবা কৃত্রিম, অপরটি হলো চাঁদের মতো প্রাকৃতিক উপগ্রহ। আর একটু পরিষ্কার করে বলতে গেলে কৃত্রিম উপগ্রহ হলো মহাকাশে উৎক্ষেপিত বৈজ্ঞানিক প্রক্রিয়ায় উদ্ভাবিত উপগ্রহ। আর এর সবচেয়ে বড় প্রয়োজনীয়তা মূলত এটি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গার খবর আমরা নিমেষেই পেয়ে যাই। কিভাবে উপরে পাঠানো হয় এই উপগ্রহ? কোনো বস্তুকে যদি অভিকর্ষ বলের সমান বলে বিপরীত দিকে ঠেলে দেয়া যায়, তবে সেখানে গিয়ে অভিকর্ষ বল নিষ্ক্রিয় হয়ে যাবে। সেখানে বস্তুটি চাঁদের মতো পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। আর আমরা জানি যে ভূমি থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ বলের মান ততই কমতে থাকে এবং সেখানে বাধাও কম থাকে। এর জন্য স্যাটেলাইটকে প্রায় 930 কিলোমিটার উঁচুতে পাঠাতে হয়। এই উচ্চতায় তুলে ঘন্টায় 39,000 কিলোমিটার বেগ নিয়ে পৃথিবীর সমান্তরালে ছেড়ে দিলে এটি ঘুরতে থাকবে। আর মজার ব্যাপার হলো এই বেগটা এক ধাপে তোলা যায় না, তোলা হয় 3 স্তরে। 3 স্তরে তোলার কারণ হলো প্রথম স্তরে থাকে পৃথিবীর বায়ুমণ্ডল। সেখানে এত বেগে বায়ুর সাথে ঘর্ষণ হলে আগুন জ্বলে উঠবে এবং স্যাটেলাইট পুড়ে যাবে। এই জন্য বায়ুস্তর অতিক্রম করার পর এই বেগ তোলা হয়। উপগ্রহটি বসানো হয় রকেটের মাথায়। জ্বালানি এবং অন্যান্য যন্ত্রপাতি রকেটের ভিতরে থাকে। রকেটেরও 3টি স্তর থাকে। নিচু স্তরের রকেটটি অন্য দুটো রকেট এবং স্যাটেলাইট বহন করে খাড়াভাবে 80 কিলোমিটার উপরে উঠে গিয়ে খসে পড়ে। এতে করে বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তরের সাথে ঘর্ষণ এড়ানো যায়। এরপর দ্বিতীয় রকেটটি ভূস্তরের সাথে 45 ডিগ্রি কোণ করে চলতে থাকে এবং তৃতীয় রকেটটিকে 160 কিলোমিটার উপরে তুলে দেয়। তখন এর বেগ হয় ঘন্টায় 16,000 কিলোমিটার। এ সময় দ্বিতীয় রকেটটি খসে পড়ে। তৃতীয় স্তরের রকেটটি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগ সঞ্চার করে খসে পড়ে এবং উপগ্রহটি 930 কিলোমিটার উপরে উঠে ঘুরতে থাকে। স্যাটেলাইটটিকে রকেট বা স্পেস স্যাটেলাইট কার্গো বের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। পাঠানোর সময় রকেট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনার্সিয়ান গাইডেন্স সিস্টেম IGS মেকানিজম। পৃথিবীর অভিকর্ষ পার হতে রকেটের ঘন্টায় 25,039 মাইল ত্বরণে ছুটতে হয়। স্যাটেলাইট স্থাপনের সময় কক্ষীয় গতি ও তার জড়তার ওপর পৃথিবীর অভিকর্ষের যে প্রভাব রয়েছে, এর জন্য সামঞ্জস্য বিধান করতে না পারলে স্যাটেলাইট ও অভিকর্ষণের টানে ফের পৃষ্ঠে এসে চলে আসতে পারে। এই জন্য স্যাটেলাইটকে 150 মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় 17,000 মাইল গতিতে বা 28,000 কিলোমিটার গতিতে ঘোরানো হয়। মূলত গতিবেগ কত হবে তা নির্ভর করে স্যাটেলাইটটি পৃথিবী থেকে কত উচ্চতায় রয়েছে তার উপরে। পৃথিবী থেকে 22,223 মাইল উপরে স্থাপিত স্যাটেলাইট ঘন্টায় 700 মাইল বেগে পৃথিবীকে আবর্তন করে। উপগ্রহ পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। তবে কিছু কিছু স্যাটেলাইট আছে যাদের আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান, অর্থাৎ 24 ঘন্টা। এবারে আসি স্যাটেলাইট কত প্রকার ও কী কী। মূলত স্যাটেলাইট 3 প্রকারের হয়। লো আর্থ অরবিট, যেটাকে LEO বলা হয়, মিডিয়াম আর্থ অরবিট বা MEO, আর জিওস্টেশনারি আর্থ অরবিট বা GEO। লো আর্থ অরবিট কাকে বলে? লো আর্থ অরবিট এই স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে 160 থেকে 2000 কিলোমিটার উপরে অবস্থান করে। যে স্যাটেলাইটগুলোতে পৃথিবীকে পর্যবেক্ষণ করা হয় সাধারণত সেই স্যাটেলাইটগুলোকেই কক্ষপথে রাখা হয়। যেহেতু এই স্যাটেলাইটগুলোকে পৃথিবীর পৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করে, তাই এই স্যাটেলাইটগুলোতে নিখুঁতভাবে পৃথিবীকে পর্যবেক্ষণ করা যায়। এই কক্ষপথেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করে। মিডিয়াম আর্থ অরবিট। মিডিয়াম আর্থ অরবিটের স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে 20,000 কিলোমিটার উপরে অবস্থান করে। এই কক্ষপথের স্যাটেলাইটগুলোতে পাঠাতে অনেক শক্তির দরকার পড়ে। মিডিয়াম আর্থ অরবিটের স্যাটেলাইটগুলোর গতিবেগ খুবই মন্তর হয়ে থাকে। মোট 12টি মিডিয়াম আর্থ অরবিটের স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবীকে সংযোগ করা যায়। এর সংখ্যা জিওস্টেশনারি আর্থ থেকে বেশি, কিন্তু লো আর্থের তুলনায় বেশ কম হয়। এই কক্ষপথে সাধারণত GPS স্যাটেলাইটগুলোতে থাকে। জিওস্টেশনারি আর্থ অরবিট। জিওস্টেশনারি আর্থ অরবিটের স্যাটেলাইট পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে। এই স্যাটেলাইটের ক্ষমতা অনেক বেশি হয়। টিভি এবং রেডিও ট্রান্সমিটারের কাজে জিওস্টেশনারি আর্থ অরবিট ব্যবহার করা হয়।
সাধারণত অ্যান্টেনার একটা নির্দিষ্ট অবস্থান থাকে এই কক্ষপথে। কাজের উপর ভিত্তি করে স্যাটেলাইটের প্রকারভেদ হয়ে থাকে। কাজের উপর ভিত্তি করে স্যাটেলাইটের বেশ কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন কমিউনিকেশন স্যাটেলাইট, ওয়েদার স্যাটেলাইট, নেভিগেশন স্যাটেলাইট, প্রোগ্রাম স্যাটেলাইট, রেট্রোগার্ড স্যাটেলাইট, হোম্যান স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট, সান সিনক্রোনাস অরবিট স্যাটেলাইট ইত্যাদি। চলুন এগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। প্রথমে আসি কমিউনিকেশন স্যাটেলাইটের ব্যাপারে। নাম শুনেই বোঝা যাচ্ছে তথ্যের আদান প্রদান করার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয়। কমিউনিকেশন এই সিস্টেমকে স্পেস কমিউনিকেশন বলা হয়ে থাকে। এর মাঝে ব্রডকাস্টিং স্যাটেলাইট সংযুক্ত হয়। পাওয়ার সাপ্লাই, ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্র, রিসিভার বা গ্রাহক যন্ত্র এবং অ্যান্টেনা দিয়ে এই স্যাটেলাইট গঠিত হয়। কমিউনিকেশন স্যাটেলাইট সিস্টেম আর্থ স্টেশনের ট্রান্সমিটার হাতে মডুলেটেড সিগন্যাল বা মাইক্রোওয়েভ স্যাটেলাইট পাঠানো হয়। তারপরে স্যাটেলাইট ওই মডুলেটেড সিগন্যালকে বিবর্ধিত করে পৃথিবীর গ্রাউন্ড স্টেশনে পাঠায়। এইভাবে সিগন্যাল বহন এবং সেটা বর্ধিত করে আবার গ্রাহক স্টেশনে পাঠাবার মাধ্যমে কমিউনিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার আসি ওয়েদার স্যাটেলাইটের ব্যাপারে। ওয়েদার স্যাটেলাইট দ্বারা পৃথিবীর আবহাওয়া সংক্রান্ত ফটো ধারণা করা হয়ে থাকে। কিছু ওয়েদার স্যাটেলাইট হল জিওএস, সিওএস, এমও এবং টিআইআরওএস স্যাটেলাইট। আবহাওয়া পর্যবেক্ষণের সকল কাজ ওয়েদার স্যাটেলাইটের মাধ্যমে করা হয়ে থাকে। এবারে আসা যাক নেভিগেশন স্যাটেলাইটের ব্যাপারে। এই স্যাটেলাইটটি মূলত পথ নির্দেশনা করার কাজে ব্যবহার করা হয়, যেমন সমুদ্রগামী জাহাজ, ডিটেক্ট এবং বিমান ইত্যাদি এর পথ পরিচালনা বা নির্দেশনা দিতে নেভিগেশন স্যাটেলাইট ব্যবহার করা হয়ে থাকে। জিপিএস নাভস্টার এমন একটি স্যাটেলাইট। আবার জিপিএস এমন একটি স্যাটেলাইট নেভিগেশন মাধ্যম যেখানে সময় এবং যে কোনো আবহাওয়াতেই নিরবচ্ছিন্নভাবে যে কোনো তথ্য এবং পৃথিবীর যে কোনো অবস্থানে ছবি পাঠানো যায়। 24টা স্যাটেলাইট দ্বারা এই সিস্টেম তৈরি করা হয়। এবার আসি প্রোগ্রাম স্যাটেলাইট। প্রোগ্রাম স্যাটেলাইটের অরবিটের সাথে পৃথিবীর কোনো এক সমকোণে কম হয়ে থাকে। সাধারণত পৃথিবীর ঘূর্ণন যেদিকে হয় প্রোগ্রাম স্যাটেলাইটও ওই একই দিকে ঘোরে। এবারে আসা যাক রেট্রোগ্রাড স্যাটেলাইটের ব্যাপারে। রেট্রোগ্রাড স্যাটেলাইট প্রোগ্রাম স্যাটেলাইটের ঠিক উল্টো কাজ করে। এই অরবিটের সাথে পৃথিবীর কোনো এক সমকোণ থেকে বেশি হয়ে থাকে। আবার এই স্যাটেলাইট পৃথিবীর যে দিকে ঘোরে তার বিপরীত দিকে ঘোরে। হোম্যান স্যাটেলাইট। এই স্যাটেলাইট জিওস্টেশনারি স্যাটেলাইটের সাহায্যে ব্যবহার করা হয় নির্দিষ্ট গন্তব্যে এর অরবিটের সিগন্যাল প্রেরণ করার কাজে। এটি লো আর্থ অরবিটের স্যাটেলাইটের হোম্যান স্যাটেলাইটে ব্যবহৃত হয়ে থাকে। এই স্যাটেলাইটগুলোতে সাধারণত উপবৃত্তাকার হয়ে থাকে। পোলার স্যাটেলাইট। এই স্যাটেলাইটের অরবিটের সাথে পৃথিবীর কোনো একদম এক সমকোণ হয়ে থাকে। এটি এনপিওইএসএস স্যাটেলাইট সমূহ প্রত্যেকবার ঘূর্ণনের সময় দক্ষিণ মেরু এবং উত্তর মেরু এই দুই মেরুর উপর দিয়েই চলে। সান সিনক্রোনাস অরবিট স্যাটেলাইট। এটির নাম সূর্যের সাথে মিশিয়ে রাখা হয়েছে সান সিনক্রোনাস অরবিট স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলোতে এমনভাবে পৃথিবীর সাথে ঘোরে যাতে সবসময় সূর্যের আলোর উপরে পড়ে, তাই বলা হয় এগুলোতে কখনোই অন্ধকার থাকে না। ক্রায়োস্যাট 2 একটি সান সিনক্রোনাস অরবিট স্যাটেলাইট। গাণিতিক সমীকরণ। উপগ্রহের ক্ষেত্রে গাণিতিক সমীকরণ মেনে চলা হয়, না হলে উপগ্রহের কক্ষপথে চলতে সমস্যা হয়। এর মধ্যে অন্যতম সমীকরণ হচ্ছে fnet = msat * v2 / r। এখানে fnet = নেট সেন্ট্রিপেটাল বল, msat = স্যাটেলাইটের ভর, আর হচ্ছে ব্যাসার্ধ। fgrab = g * msat * mcentral / r2। এখানে fgrab মনে হচ্ছে মহাকর্ষীয় বল যা স্যাটেলাইটের উপর কাজ করে। mcentral হচ্ছে স্যাটেলাইটের সেন্ট্রাল বাড়ির ভর। এখন fnet grab সমান ধরে নিয়ে আমরা পাই fgrab = fnet or msat * v2 / r = g * msat * mcentral / r2, or v2 = g * mcentral / r, or v = √g + mcentral / r। এখানে g = 6.673 × 10⁻⁻1 n × m² / kg2। স্যাটেলাইটের তথ্যের সমীকরণ হল a = g + mcentral / r। এটি হচ্ছে স্যাটেলাইটের ত্বরণ। mcentral হচ্ছে স্যাটেলাইটের সেন্ট্রাল বডির ভর এবং r হচ্ছে স্যাটেলাইটের জন্য
কক্ষপথের গড় ব্যাসার্ধ, এর মধ্যবিন্দু থেকে পৃথিবীর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। এবার কক্ষীয় পর্যায়কালের সমীকরণ T2/R2 = 4 + π² ডিভাইডেড বাই G + m সেন্ট্রাল। টি হচ্ছে স্যাটেলাইটের পর্যায়কাল, আর স্যাটেলাইটের জন্য কক্ষপথের গড় ব্যাসার্ধ, এর মধ্যবিন্দু থেকে পৃথিবীর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, এবং G = 6.673 × 10⁻⁻1 n × m² ডিভাইডেড বাই kg2। এটি হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। উপগ্রহের মালিকানা কার? জাতিসংঘের মহাকাশ বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের হিসাবে 2017 সাল পর্যন্ত মহাকাশে স্যাটেলাইটের সংখ্যা 4,635। প্রতি বছর এই স্যাটেলাইটের সংখ্যা 8 থেকে 10% হারে বাড়ছে। স্যাটেলাইট উৎক্ষেপণ এবং তার গতিবিধি নিয়ে কাজ করে থাকে n2yo.com ওয়েবসাইটের তথ্য মতে, সাবেক সোভিয়েত রাশিয়াভুক্ত দেশগুলোর, যেগুলোকে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বলা হয়, এদের সম্মিলিত স্যাটেলাইট সংখ্যা 1504টি, যুক্তরাষ্ট্রের 1616টি, চীনের 298টি, জাপানের 772টি, ফ্রান্সের 68টি, যেটা জার্মানির সঙ্গে যৌথভাবে একটি, ভারতে 88টি, জার্মানি 52টি, কানাডার 48টি, যুক্তরাজ্যের 42টি, ইতালির 27টি, দক্ষিণ কোরিয়ার 24টি, স্পেনের 23টি, অস্ট্রেলিয়ার 21টি, আর্জেন্টিনার 18টি, ইসরায়েলের 17টি, ব্রাজিলের 17টি, যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে একটি এবং চীনের সঙ্গে যৌথভাবে 3টি, ইন্দোনেশিয়ার 16টি, তুরস্কের 14টি, সৌদি আরবের 13টি, মেক্সিকোর 12টি, সুইডেনের 12টি, সিঙ্গাপুরের 9টি, ডেনমার্কের 9টি, তাইওয়ানের 9টি, সংযুক্ত আরব আমিরাতের 9টি, থাইল্যান্ডের 9টি, নরওয়ের 8টি, মালয়েশিয়ার 6টি, কাজাখস্তানের 6টি, আলজেরিয়ার 6টি, নাইজেরিয়ার 6টি, দক্ষিণ আফ্রিকার 6টি, নেদারল্যান্ডসের 6টি, গ্রিসের 4টি, লুক্সেমবার্গের 4টি, পাকিস্তান, চিলি, ভেনেজুয়েলা, ভিয়েতনামের 3টি করে, বেলারুশ, ইকুয়েডর, মিশর, চেক রিপাবলিক, উত্তর কোরিয়া, ফিলিপাইন্স, পোল্যান্ড এবং পর্তুগালের 2টি করে, আজারবাইজান, বলিভিয়া, বুলগেরিয়া, এস্তোনিয়া, ইরাক, ইরান, লাটভিয়া, লাওস, লিথুয়ানিয়া, মরক্কো, পেরু, স্লোভাকিয়া এবং উরুগুয়ের 1টি করে স্যাটেলাইট রয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনেকগুলো স্যাটেলাইট বর্তমানে কক্ষপথে অবস্থান করছে। এগুলোর মধ্যে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর দ্য এমপ্লয়মেন্ট অফ মেট্রোলজিক্যাল স্যাটেলাইটের 8টি, গ্লোবস্টারের 84টি, ইউরোপিয়ান স্পেস এজেন্সির 82টি, ইউরোপিয়ান টেলিকমিউনিকেশন স্যাটেলাইট অর্গানাইজেশনের 51টি, আরব স্যাটেলাইট কমিউনিকেশন অর্গানাইজেশনের 13টি, এশিয়া স্যাটেলাইট টেলিকমিউনিকেশন কোম্পানির 8টি, ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের 17টি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের 7টি, নিউ ইয়র্কের 1টি, ন্যাটোর 8টি, O3B নেটওয়ার্কের 16টি, অপকমের 41টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আবিষ্কার ও মহাকাশ যাত্রার ইতিহাস খুব একটা পুরনো নয়। 60-এর দশকের প্রথমবারের মতো এই গৌরব অর্জন করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানের রাশিয়া। পরের বছর যুক্তরাষ্ট্র মহাকাশের উদ্দেশ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ সক্ষম হয়। এরপর একে একে ফ্রান্স, জাপান, চীন ও ভারত সহ 56টি দেশ মহাকাশ জয় করে। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কৃতিত্ব সাবেক সোভিয়েত ইউনিয়নের হাতে রয়েছে, যেটা 1957 সালের 4 অক্টোবর উৎক্ষেপিত স্পুটনিক 1 নামের কৃত্রিম উপগ্রহ। এটি নকশা করেছিলেন সার্গেই কোরালিকভ নামের একজন ইউক্রেনীয়। একই বছর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 2 উৎক্ষেপণ করেছিল। স্পুটনিক 2 লাইকা নামের একটি কুকুর বহন করে নিয়ে যায়। অবশ্য উৎক্ষেপণে কয়েক ঘন্টার মধ্যেই তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে লাইকা মারা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা সফল হলে 1958 সালে 31শে জানুয়ারি তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ এক্সপ্লোরার 1 এদিন মহাকাশে উৎক্ষেপণ করা হয়। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর 1965 সালে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে সক্ষম হয় ফ্রান্স। 1970 সালে একই গৌরব অর্জন করে জাপান। বাংলাদেশের আগে সবচেয়ে তালিকাভুক্ত যুক্ত হয় কোস্টারিকার নাম। পৃথিবীর মাত্র 10টি দেশ নিজস্ব প্রযুক্তি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাতে সক্ষম। এর মধ্যে রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, চীন, যুক্তরাজ্য, ভারত, ইসরায়েল, ইউক্রেন এবং ইরান। দক্ষিণ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের তালিকায় শীর্ষে ভারত।
শেষ গেল বছর একদিনে 104টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস করে দেশটি। এর আগে 2014 সালে রাশিয়া একসঙ্গে 37টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। এছাড়া গেল বছর 5ই মে দক্ষিণ এশিয়া কৃত্রিম উপগ্রহ নামে একটি যৌথ প্রকল্প শুরু করে থাকে ভারত। এবারে আসি দেশভিত্তিক প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহের নামকরণে। সোভিয়েত ইউনিয়ন 1957 সালে স্পুটনিক PS রকেট, যুক্তরাষ্ট্র 1958 সালে জুনো 1 এক্সপ্লোরার 1, ফ্রান্স 1965 সালে ডায়ামন্ড এক্স রিয়েক্স, জাপান 1970 সালে লাম্বাডা 4S রকেট ওসুমি, চীন 1970 সালে লং মার্চ 1 ডংফ্যাং হং 1, যুক্তরাজ্য 1971 সালে ব্ল্যাক অ্যারো প্রসপেরো X3, ভারত 1980 সালে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল LSV রোহিণী, ইসরায়েল 1988 সালে শাভিত ওয়েভ 1, রাশিয়া 1992 সৌজ ইউ কসমস 2175, ইউক্রেন 1992 সাইক্লোন 3 স্ট্রেলা, ইরান 2009 সাফি 2 ওমিড, বাংলাদেশ 2018 ফ্যালকন 9 বঙ্গবন্ধু 1। কৃত্রিম উপগ্রহ এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান হওয়া যাতে এর গতি সেন্ট্রিফিউগাল বা বহির্মুখী শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ওকে পৃথিবীর আওতায় বাইরে যেতে দেয় না। উভয় শক্তি কৃত্রিম উপগ্রহকে ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই, তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করে। কৃত্রিম উপগ্রহগুলো বৃত্তাকারে পরিক্রমণ করে না, তার গতি ডিম্বাকৃতি। টিভি ও বেতার সংকেত প্রেরণ এবং আবহাওয়া পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে অবস্থান করে। আর পৃথিবী থেকে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য পাঠানো হয়, কৃত্রিম উপগ্রহ সেগুলো গ্রহণ করে এবং বিবর্ধিত করে পৃথিবীতে আবার প্রেরণ করে। কৃত্রিম উপগ্রহ দুটি ভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ ব্যবহার করে সিগন্যাল গ্রহণ এবং পাঠানোর জন্য। কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীতে আসা সিগন্যাল অনেক দুর্বল বা কম শক্তিসম্পন্ন হয়ে থাকে, তাই প্রথমে ডিশ অ্যান্টেনা ব্যবহার করে সিগন্যালগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং পরে রিসিভার দিয়ে গ্রহণ করে প্রয়োজনীয় কাজে লাগানো হয়। জ্বালানি। কৃত্রিম উপগ্রহগুলো উৎক্ষেপণের সময়ই পর্যাপ্ত জ্বালানি গ্রহণ করতে হয়, কারণ মহাকাশে রিফুয়েলিংয়ের কোনো সুযোগ নেই। তবে কিছু উপগ্রহ জ্বালানি হিসাবে সৌরশক্তি ব্যবহার করে। এদের গায়ে সৌরকোষ লাগানো থাকে, যা ব্যবহার করে সূর্য থেকে তার প্রয়োজনীয় শক্তি গ্রহণ করে থাকে। মানুষ বিভিন্ন প্রয়োজনে অনেক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে, বিশেষ করে কমিউনিকেশন কাজে স্যাটেলাইট অনেক বেশি ব্যবহৃত হয়। বেশিরভাগ টেলিভিশন চ্যানেল তাদের অনুষ্ঠান প্রচার করে থাকে এর মাধ্যমে। তাছাড়া ইন্টারনেট সংযোগ, টেলিফোন সংযোগ, প্রদ্যুম্ন নেটওয়ার্ক প্রদান, দুর্গম এলাকায় নেটওয়ার্ক প্রদান, GPS সংযোগ সহ বিভিন্ন কাজে কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয়ে থাকে। তবে ভূস্থির বা জিওস্টেশনারি উপগ্রহগুলো এক জায়গাতেই থাকে। এগুলো আবহাওয়া যোগাযোগ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়। পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উপবৃত্তাকার পথে ঘোরে। সাধারণত 80 থেকে 1200 মাইল উচ্চতা বিশিষ্ট কক্ষপথে বিভিন্ন ধরনের স্যাটেলাইট পাঠানো হয়। কাজের ধরনের উপর নির্ভর করে স্যাটেলাইটে কত উচ্চতায় বসবে এটা নির্ভর করে। যেমন উদ্ভিদের প্রাণী নিয়ে গবেষণা, বন্যপ্রাণীর চড়ে বেড়ানো পর্যবেক্ষণ, অ্যাস্ট্রোনমি এবং পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য সায়েন্স স্যাটেলাইটটিকে বসানো হয় 30,000 থেকে 6,000 মাইল উচ্চতায়। আবার গ্লোবাল পজিশনিং সিস্টেম বা GPS স্যাটেলাইট স্থাপন করা হয় 6,000 থেকে 12,000 মাইল উচ্চতায়। এক এক ধরনের স্যাটেলাইটের বৈশিষ্ট্য ও গঠন প্রণালী এক এক রকম, তবে সব স্যাটেলাইটের মধ্যেই সাধারণত কিছু মিল রয়েছে। স্যাটেলাইটের শরীর ধাতু সংকরের ফ্রেম দিয়ে তৈরি হয়, একে বলে বাস। এতেই স্যাটেলাইটের সব যন্ত্রপাতি থাকে। প্রত্যেক স্যাটেলাইটে থাকে সোলার সেল এবং শক্তি জমা রাখার জন্য ব্যাটারি। এর পাওয়ার সিস্টেম প্রসেসর পৃথিবী থেকে সবসময় মনিটর করা হয়। স্যাটেলাইটে একটি অনবোর্ড কম্পিউটার থাকে, যা একে নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সিস্টেমকে মনিটর করে। স্যাটেলাইটের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হল এর রেডিও সিস্টেম এবং অ্যান্টেনা। কৃত্রিম উপগ্রহ এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান হয় যাতে এর গতি সেন্ট্রিফিউগাল বা বহির্মুখী শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর আওতায় বাইরে যেতে দেয় না। উভয় শক্তি কৃত্রিম উপগ্রহকে ভারসাম্য অবস্থা প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে। যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই, তাই এটি বাধাহীনভাবে পরিক্রমণ করে। কৃত্রিম উপগ্রহগুলো বৃত্তাকারে পরিক্রমণ করে না, তার গতি ডিম্বাকৃতি। এবার আসি সংঘর্ষ এবং ভূপতিত হওয়ার ব্যাপারে।
2009 সালে 10ই ফেব্রুয়ারি আমেরিকার কৃত্রিম উপগ্রহ ইরিডিয়াম 33 এবং রাশিয়ার কসমস 2251 উপগ্রহের ধাক্কা লাগে। ঘটনাটি ঘটে সাইবেরিয়ার 789 কিলোমিটার উপরে। নাসার উপগ্রহ বিজ্ঞানী মার্ক অ্যাটর্নি MSSBB চ্যানেলে জানায়, দুটি গোটা কৃত্রিম উপগ্রহের সম্মুখ সংঘাতের ঘটনাই প্রথম ঘটল। মহাশূন্যের ব্ল্যাক হোল, নিউট্রন স্টারের ছবি তোলা, এক্স রে ইত্যাদি উৎসস্থল খুঁজে বের করার জন্য 1990 সালে জার্মানি উপগ্রহ রোস্টারকে পাঠানো হয় মহাকাশে। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তিজনিত কারণে বলয়ের মধ্যে চলে আসায় 2011 সালে 22 কিংবা 23 অক্টোবরের মধ্যে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত হানে। বন্ধুরা, এই ছিল আজকের মতো উপগ্রহ সম্পর্কে বিস্তারিত বিবরণ। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি আপনারা পুরনো হন তাহলে অবশ্যই নোটিফিকেশান বাটন আগে থেকেই পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।